বন্ধুরা, আজকে আলোচনা করব পয়সলীয় সমীকরণ নিয়ে, যেটা পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু মূল বইয়ে এটা নিয়ে বিস্তারিত কোনো আলোচনা করা থাকে না। কিন্তু বড় বড় পরীক্ষায় এইটা নিয়ে অনেক গণিত থাকে, যেটা সমাধান করতে গেলে সমীকরণটি ভালোভাবে জানা প্রয়োজন এবং মনে রাখা প্রয়োজন। তো আজকে কিভাবে আমরা পয়সলীয় সমীকরণটি সুন্দর করে বুঝে মনে রাখতে পারি সেটা নিয়ে আলোচনা করছি। তো শুরুতেই পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ে কিছু বিষয় নিয়ে সংজ্ঞা নিয়ে আলোচনা করছি। প্রথমটা হলো সান্দ্রতা গুণাঙ্ক। তো সান্দ্রতা গুণাঙ্ক ইটা ইকুয়াল টু এফ বাই এ বাই ডিভি বাই ডিওয়াই, অর্থাৎ এফ বাই এ মানে গতিরোধকারী একক ক্ষেত্রফলে স্পর্শকীয় বল এবং ডিভি বাই ডিওয়াই হলো বেগের নতি। আমরা এই সমীকরণকে আরও একটি জানা সমীকরণের মাধ্যমে মনে রাখার চেষ্টা করি। আমরা দৃঢ়তার গুণাঙ্ক এন ইকুয়াল টু এফ বাই এ বাই ডিএল, ডি ছোট হাতের এল বাই ডি বড় হাতের এল, এটার মাধ্যমে মনে রাখতে পারি। তো এটাকে আমরা বলতে পারি বিকৃতি রোধকারী একক ক্ষেত্রফলে স্পর্শকীয় বল এবং নিচে সরণের নতি। তো উল্লেখ্য, এখানে বেগের নতির একক হলো সেকেন্ড ইনভার্স ওয়ান, কারণ যখন আমরা ডিভি বাই ডিওয়াই করছি বেগের একক এমএস ইনভার্স ওয়ান এবং ডিওয়াই মানে শুধু সরণ, তাহলে এর একক মিটার। তো এমএস ইনভার্স ওয়ানকে যদি মিটার দ্বারা ভাগ দেই তাহলে মিটার মিটার কেটে যায় এবং সেকেন্ড ইনভার্স ওয়ান থাকে। কিন্তু সরণের নতির কোনো একক হয় না, কারণ সরণের নতির একক হয় না কারণ আমরা এল মানে হলো দৈর্ঘ্যের একক, এটাও এল বড় হাতের এল, এটাও দৈর্ঘ্যের একক। সুতরাং দুইটাই যেহেতু দৈর্ঘ্যের একক এবং অনুপাত, সুতরাং এখানে একক থাকে না। তো দৃঢ়তার গুণাঙ্ক ইটা এর একক কি? তো আমরা দেখতে পাচ্ছি এফ বাই এ, এফ বাই একে আবার চাপ বলা হয়। তো এখান থেকে আমরা শুধু এফ এর একক, এর একক এবং এইখান থেকে ডিবি বাই ডিওয়াই, এখান থেকে থাকে সেকেন্ড ইনভার্স ওয়ান। সুতরাং আমরা সান্দ্রতার একক বলতে পারি নিউটন সেকেন্ড মিটার ইনভার্স টু, অথবা কেজি মিটার ইনভার্স ওয়ান সেকেন্ড ইনভার্স ওয়ান। তো এখন আমরা আসি যে সান্দ্রতা গুণাঙ্কের সংজ্ঞা। আমরা সমীকরণ থেকেই সান্দ্রতা গুণাঙ্কের সংজ্ঞা ভালোভাবে বুঝতে পারব। এখানে বলা হয়েছে নির্দিষ্ট তাপমাত্রায় প্রবাহীর দুইটি স্তরের মধ্যে বেগের নতি বা বেগের অবক্রম বজায় রাখতে। এখন এই বেগের নতি বা বেগের অবক্রম বিষয়টা কি এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। বেগের নতি বা বেগের অবক্রম বলতে বোঝানো হয়েছে একক দূরত্বে দুটি স্তরের মধ্যে একক আপেক্ষিক বেগ বজায় রাখাটাকে বলা হয় বেগের নতি। তো আমরা একক দূরত্ব বলতে ডিওয়াইকে বোঝাচ্ছি, ওয়াই হলো দূরত্ব। তো যেহেতু এটা বাই আকারে আছে তাই আমরা একক বলবো। দুটি স্তরের মধ্যে একক আপেক্ষিক বেগ, এই ডিভিটা হলো বেগ। তো বি এর ক্ষেত্রেও আমি একক বলছি, কারণ এফ বাই এ তার নিচে ডিভি,
সুতরাং ভি এর ক্ষেত্রেও আমি একক বেগ বোঝাচ্ছি। তাদের একক ক্ষেত্রফলে যে স্পর্শকীয় বল বা সান্দ্রতা বল বা গতিরোধকারী বল প্রয়োজন হয়, তো এখানে আমরা ক্ষেত্রফলের আগে একক বলছি, কারণ এটা নিচে আছে, এফটা উপরে, নিচে থাকলেই তার আগে একক বলতে হবে, এজন্য ক্ষেত্রফলের আগে একক বললাম। একক ক্ষেত্রফলে যে স্পর্শকীয় বল বা সান্দ্রতা বল বা গতিরোধকারী বল প্রয়োজন হয় তাকে নির্দিষ্ট তাপমাত্রায় ওই প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্ক বলে। আরও ভালোভাবে বোঝার জন্য আমরা সংজ্ঞায় একক দূরত্ব বলছি ডিওয়াইয়ের কারণে। দুটি স্তরের একক আপেক্ষিক বেগ বজায় রাখতে একক বেগ ডিভির কারণে এবং তাদের একক ক্ষেত্রফলে যে স্পর্শকীয় বল একক ক্ষেত্রফল কেন বলছি, এর কারণে। কিন্তু বল বলার সময় যে বল, যে স্পর্শকীয় বল, কারণ এফ হলো সবার উপরে, উপরে যে থাকবে তার সঙ্গেই একক বলা যাবে না, তার সঙ্গে বলতে হবে যে। তাহলে আশা করি সংজ্ঞা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখন এইখানে বেগের আগে আপেক্ষিক কথাটা আছে। আপেক্ষিক কখন বসে? দুটি বেগের পার্থক্য থাকলে সেখানে আপেক্ষিক বেগ থাকে, পার্থক্য না থাকলে আপেক্ষিক শব্দটি আসবে না। তো এখন আমরা আরও দুইটা বিষয় আছে এখানে, একটা হলো সংনম্য আর একটা হলো অসংনম্য। এখন সংনম্য জিনিসটা কি? কম্প্রেসেবল, কম্প্রেসেবল মানে হলো সংনম্য। কম্প্রেস মানে যেটাকে চাপ দিয়ে সংকুচিত করা যায় সেটা হলো কম্প্রেসেবল, যেমন গ্যাস। ইনকম্প্রেসেবল অসংনম্য, যেটাকে চাপ দিয়ে সংকুচিত করা যায় না সেটাকে বলা হয় অসংনম্য। এর উদাহরণ হিসেবে তরল জাতীয় পদার্থ যেমন পানি। তো ইনকম্প্রেসেবল বা অসংনম্য পদার্থ এটা বার্নৌলি, পয়সলি সমীকরণ এই জায়গাগুলোতে ব্যবহার করা হয়। এখন সংনম্যতা কি এটা নিয়ে আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করব। আরও দুইটা বিষয় এখানে আছে, একটা হলো সংশক্তি বল আর একটা হলো আসঞ্জন বল। সংশক্তি বল জিনিসটা কি? একই পদার্থের দুইটা অণুর মধ্যে আকর্ষণ বলকে বলা হয় সংশক্তি বল, এবং আসঞ্জন বল যেটা হলো ভিন্ন পদার্থের দুটি অণুর মধ্যে আকর্ষণ বল, সেটা হলো আসঞ্জন বল। তো এবার আমরা আসি পয়সলির সমীকরণটা কিভাবে আসলো সেটা নিয়ে। তো পয়সলির সমীকরণ বোঝার আগে আমাদের আগে জানতে হবে ওহমস ল, অর্থাৎ কারেন্টের প্রবাহটা একটা সমীকরণ মেনে চলে, কারেন্ট প্রবাহ, যেটাকে বলা হয় ওহমস ল। তো তিনি কি বলেছেন? কারেন্ট প্রবাহটা আই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তো সমানুপাতিক থেকে যদি সমান চিহ্নে আসতে চাই তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক জি ব্যবহার করতে হবে। জিটা হলো পরিবাহিতা। তো এখান থেকে আমরা জি এর একটা বিপরীত রাশি বসাই, যেটা হলো রোধকত্ব আর। পরিবাহিতা রোধকত্বের বিপরীত রাশি হয়, আমরা আইকে লিখতে পারি আই ইকুয়াল টু ডিভি বাই আর।
তো আরটা হলো রোধকত্ব। তো রোধকত্বের আলাদা একটি সমীকরণ আছে যেটাকে রোধের সমীকরণ বলে, রোধের সূত্র। তো রোধের সূত্র আর ইকুয়াল টু রো এল বাই এ। রোধটা নির্ভর করে পরিবাহীর দূরত্বের উপরে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে। অর্থাৎ পরিবাহী যদি বেশি লম্বা হয় তাহলে রোধ বেশি হয়, যদি কম হয় তাহলে রোধ কম হয়। এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ তারটি, পরিবাহী তারটি যদি চিকন হয় তাহলে রোধ বেশি হয়, যদি মোটা হয় তাহলে রোধ কম হয়। তো এই কারণে আর ইকুয়াল টু আমরা লিখতে পারি এল বাই এ। এল এর সমানুপাতিক এবং এ এর ব্যস্তানুপাতিক। এখন আমি যদি সমানুপাতিক চিহ্নটা তুলতে চাই তাহলে এখানে আপেক্ষিক রোধ আর রো ব্যবহার করা হয়। তো শেষমেশ আমরা বলতে পারি আর ইকুয়াল টু রো এল বাই এ। এখন একে যদি আমি অন্যভাবে লিখি তাহলে লিখতে পারি পাই আর স্কোয়ার। এই আরটা হলো পরিবাহী তারের ব্যাসার্ধ। তো এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তো এখন পয়সলির সমীকরণ বুঝতে গিয়ে কেন আমি এই কারেন্টের সূত্র ব্যবহার করছি সেটা আপনি একটু পরে বুঝতে পারবেন। আসলে আমরা এই আর এর মানটা যদি এখানে বসাই তাহলে যেহেতু আর হলো 1/r, সেহেতু আমরা যদি আর এর মানটা বসাই তাহলে এ যাবে উপরে এবং রো এলটা নিচে যাবে। তো একে আবার ভাঙলে পাই আর স্কোয়ার উপরে, তাহলে আমরা ফাইনালি বলতে পারি আই মানে কারেন্টের প্রবাহ ইকুয়াল টু পাই আর স্কোয়ার ডেল ভি বাই রো এল। তো এখন আমরা জানি যে আই জিনিসটা কি। আই জিনিসটা হলো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহটা হলো প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় কোনো পরিবাহীর ভিতর দিয়ে তাকে বলা হয় তড়িৎ প্রবাহ। তো এর সাথে পয়সলির সমীকরণের কী সম্পর্ক এবার আমরা আলোচনা করছি। তো বিজ্ঞানী পয়সলি তিনি কোনো নলের ভিতর দিয়ে কী পরিমাণ তরল প্রবাহিত হবে প্রতি সেকেন্ডে সেটা একটা সমীকরণের মাধ্যমে বোঝান। তো আমরা তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করছি, আর পয়সলি যে তরলের সমীকরণ প্রবাহকে আই ফ্লো দ্বারা প্রকাশ করেছেন, অথবা এটাকে ভি দ্বারাও প্রকাশ করা যায়। আমরা সাধারণত ভি দ্বারা বোঝাই আয়তন বোঝাই অথবা বেগ বোঝাই, কিন্তু এইখানে এই ভি দুইটা কাজে ব্যবহার আমরা জানি। একটা হলো বেগ আর একটা হলো আয়তন। তো ভি এর একক আমরা যদি বেগ হিসেবে চিন্তা করি তাহলে এম এস ইনভার্স 1, এবং আয়তন হিসেবে চিন্তা করি তাহলে মিটার কিউব। কিন্তু এই পাশে পয়সলির সমীকরণে যে ভিটা আমরা ব্যবহার করছি তার একক আমরা বলবো মিটার কিউব পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ বা কত আয়তন তরল প্রবাহিত হবে, এই ভি এর একক মিটার কিউব পার সেকেন্ড। তো আমরা ওমস ল ফাইনালি জানলাম আই ইকুয়াল টু পাই আর স্কোয়ার ডেল ভি বাই রো এল। তো এখানে এই ভিটা হলো প্রতি সেকেন্ডে যে পরিমাণ তরল প্রবাহিত হবে।
যেটাকে আই ফ্লো দ্বারাও প্রকাশ করা যায়। তো এখানে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে যেমন ডিকিউ বাই ডিটি, এখানে কিউটা হলো চার্জ আর টিটা হলো সময়। আর এইখানে আমরা পয়সলি সমীকরণের ক্ষেত্রে আই ফ্লোটা হলো প্রতি সেকেন্ডে কি পরিমাণ তরল প্রবাহিত হবে। এখানে ডিকিউ বাই ডিটি বোঝানো হয়েছে কিউটা হলো কি পরিমাণ বা কত আয়তন তরল প্রবাহিত হচ্ছে, আর টিটা হলো সেকেন্ড। অথবা এটাকে আমি চিন্তা করতে পারি ডিভি বাই ডিটি, এই ভি দ্বারা বোঝানো হয়েছে কত আয়তন আর টি দ্বারা সময়। তো এখন আমরা পয়সলের সমীকরণটা ফাইনালি যেটা পাচ্ছি ভি ইকুয়াল টু, তবে এই ভিটা কিন্তু মনে রাখতে হবে যেটা বেগও না আবার আয়তনও না, এটা হলো আয়তন পার সেকেন্ড বা মিটার কিউব পার সেকেন্ড, বা আই ফ্লো ইকুয়াল টু আয়ের সাথে কম্পেয়ার করি যে ওমস লতে ছিল আই ইকুয়াল টু পাই আর স্কোয়ার রো এল ডেল ভি। তো এখানে আমরা যদি কম্পেয়ার করি যে তরলের প্রবাহটা নলের দুই প্রান্তের তরলের চাপের পার্থক্যের সমানুপাতিক, সুতরাং ভি ইকুয়াল টু ডেল ভি সমানুপাতিক ডেল ভি। এবং নলটা যদি তো এখানে আই ফ্লোটা তাহলে তরলের দুই প্রান্তের চাপের সমানুপাতিক, তবে এইখানে সমানুপাতিক তুলতে গেলে একটা আপেক্ষিক এখানে একটা সমানুপাতিক ধ্রুবক বসাতে হয়। যেমন এখানে সমানুপাতিক ধ্রুবক হিসেবে আমরা জি অথবা 1/ρ বসিয়েছিলাম, 1/r। তো এখানে আর এবং জিটা হলো সমানুপাতিক ধ্রুবক। তো এই আর এর পরিবর্তে আমরা বসিয়েছিলাম পাই আর স্কোয়ার রো বাই রো এল। তো এটার সাথে যদি এটা কম্পেয়ার করি, এখানে পাই আর স্কোয়ার থাকবে আর এখানে থাকবে পাই আর টু দি পাওয়ার 4, আর এখানে রো সেখানে আসবে ইটা, এখানে বড় হাতের এল এখানে আসবে ছোট হাতের এল। আর অতিরিক্ত হিসেবে পয়সলের সমীকরণে 8 মানে নিচে একটা 8 থাকবে। অতিরিক্ত আমি এখানে একটা 8 বসাবো, আর বাকিগুলো সব এর সাথে মিল আছে। আর একটা জায়গায় একটু অমিল আছে, এখানে আর স্কোয়ার সেখানে আর টু দি পাওয়ার 4, যেখানে আর স্কোয়ার সেখানে আর টু দি পাওয়ার 4, যেখানে রো সেখানে ইটা। তাহলে এই সমীকরণটা যদি আমার মনে থাকে তাহলে আমরা পয়সলের সমীকরণটা মনে রাখতে পারবো। দেখেন আই ইকুয়াল টু কি পাই আর স্কোয়ার রো এল ডেল ভি। তো আমরা এই ডেল ভির জায়গায় দেব ডেল পি, রো এর জায়গায় দেব ইটা, এল বড় হাতের এল এর জায়গায় দেব ছোট হাতের এল, এবং পাই আর স্কোয়ারের জায়গায় দেব পাই আর টু দি পাওয়ার 4, এবং অবশেষে নিচে একটা 8 দেব। দিলেই আমাদের পয়সলের সমীকরণটা হয়ে যাবে। তো এখান থেকে আমরা কি বুঝলাম যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ তরল প্রবাহিত হবে সেটা নির্ভর করে তরলের দুই প্রান্তের চাপের সমানুপাতিক এবং যে নল দিয়ে প্রবাহিত হবে নলের দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক এবং নলের ব্যাসার্ধের চতুর্ঘাতের সমানুপাতিক এবং সান্দ্রতা গুণাঙ্কের ব্যস্তানুপাতিক। সান্দ্রতা গুণাঙ্কটা হলো কোনো তরলের ঘনত্ব কোনোটার বেশি কোনোটার কম। তো যার বেশি তার ফ্লোটা কম, প্রবাহটা কম, যার কম তার প্রবাহটা
বেশি। এই কারণে ভি ব্যস্তানুপাতিক ইটা, মানে ভি এর সঙ্গে ইটার সম্পর্ক ব্যস্তানুপাতিক। তো আশা করি পয়সলের সমীকরণটি এভাবে মনে রাখতে পারবেন। যদি আপনি ওহমস লটা মনে রাখতে পারেন, ওহমস লটা মনে মনে চিন্তা করবেন এবং পরবর্তীতে পয়সলের সমীকরণটি লিখতে পারবেন। অথবা পরীক্ষায় এটা আপনি সাইডে এক জায়গায় লিখলেন, লেখার পরে এইটার থেকে আপনি পয়সলের সমীকরণটাও লিখতে পারবেন। তো এখন আমরা এখানে যে সমীকরণ থেকে যে বিষয়গুলো আসছে, চাপের একক, ইটা সান্দ্রতার একক, এবং ভি বা আইফ্লো এর একক, এবং এইখানে যে রোধকত্ব, অর্থাৎ কোনো পাইপের ভিতর দিয়ে কি পরিমাণ কোনো তরল প্রতি সেকেন্ডে কি পরিমাণ তরল প্রবাহিত হবে, এখানে যে সে বাধার সম্মুখীন হবে সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি। সেই আর এর মানটা আমরা এভাবে বের করতে পারি। এখানে আমরা আর কে প্রকাশ করতে পারি 8 ইটা এল বাই পাই আর টু দি পাওয়ার 4 আকারে প্রকাশ করতে পারি, যে কী পরিমাণ বাধার সম্মুখীন তাকে তরলটার হতে হয় কোনো পাইপের ভিতর দিয়ে যাওয়ার সময়। যেমন রোধের সূত্রে আমরা পেয়েছিলাম আর ইকুয়াল টু রো এল বাই পাই আর স্কোয়ার। ঠিক একইভাবে রোধ জায়গায় বসাবো ইটা, বড় হাতের এলের জায়গায় ছোট হাতের এল, পাই আর স্কোয়ারের জায়গায় পাই আর টু দি পাওয়ার 4 এবং এর সাথে 8 বসালেই আমরা কি পরিমাণ বাধার সম্মুখীন হবে কোনো তরল কোনো নলের ভিতর দিয়ে যাওয়ার সময় সেটার মানটা বের করতে পারবো। তো সেটার এককও আমরা এখান থেকে জানতে পারবো। তো এখানে চাপ পি এর একক হলো নিউটন মিটার ইনভার্স 2 অথবা কেজি মিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2। সান্দ্রতা গুণাঙ্ক ইটা এর একক হলো নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2, যেটাকে বলতে পারি কেজি মিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। এবং ভি বা আইফ্লো বা প্রতি সেকেন্ডে তরল কী পরিমাণ প্রবাহিত হয় তার একক হলো মিটার কিউব পার সেকেন্ড। এবং তরল কী পরিমাণ বাধার সম্মুখীন হয় কোনো নলের ভিতর দিয়ে যাওয়ার সময় সেটার একক হলো নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 5। তো এখন আমরা আলোচনা করছি পয়সলীয় সমীকরণ দিয়ে একটা গণিত সমাধান করব কিভাবে সেটা নিয়ে। তো এই অঙ্কটা পড়ছে 17তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা 2023। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 6/5/2023 সালে। প্রশ্নটি ছিল এরকম: 2.5 মিলিমিটার ব্যাসার্ধ ও 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের একক বৃহৎ ধমনীর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। ধমনীর দুই প্রান্তের চাপের পার্থক্য 380 প্যাসকেল। রক্তের গড় বেগ নির্ণয় করুন। রক্তের সান্দ্রতা গুণাঙ্ক ইটা ইকুয়াল টু 0.0027 নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2। তো এই গণিতটা সমাধান করতে গেলে যে পয়সলের সমীকরণ প্রয়োজন সেটা আমরা কিভাবে বুঝব? এখানে প্রশ্ন এসেছে রক্তের গড় বেগ নির্ণয় করুন। তো যেহেতু একটা ধমনের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে এবং প্রশ্ন এসেছে যে রক্তের গড় বেগ, তো বেগের একক হলো মিটার পার সেকেন্ড। কিন্তু পয়সলির সমীকরণে যে ভিটা ব্যবহার করা হয়েছে সেটার একক হলো মিটার কিউব পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ তরল প্রবাহিত হয়। তো আসলে এখানে বুঝে নিতে হবে যে রক্তের গড় বেগ নির্ণয় করুন মানে আসলে বোঝানো হয়েছে যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ রক্ত প্রবাহিত হবে ওই ধমনির ভিতর দিয়ে।
তো এখন যে ডাটাগুলো আছে এর ভিতরে দেওয়া আছে দৈর্ঘ্য এল, দৈর্ঘ্য বলতে ধমনির দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার দৈর্ঘ্য, তাহলে এল ইকুয়াল টু 20 সেন্টিমিটার। তো সেন্টিমিটার এককে তো রাখা যাবে না, এই জন্য একে 100 দ্বারা ভাগ দিয়ে 0.2 মিটার করলাম, এবং ব্যাসার্ধ আর 2.5 মিলিমিটার ব্যাসার্ধ। তো মিলিমিটার থেকে আমরা মিটারে চলে গেলাম 1000 দিয়ে ভাগ দিয়ে, এবং সান্দ্রতা গুণাঙ্ক যেটা দেওয়া আছে 0.0027 নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2, এবং ধমনির মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, এবং ধমনির দুই প্রান্তের চাপের পার্থক্য দেওয়া আছে 380 প্যাসকেল। তো লিখলাম চাপের পার্থক্য ডেল পি ইকুয়াল টু 380 প্যাসকেল। তো পয়সলের সমীকরণ ভি ইকুয়াল টু পাই আর টু দি পাওয়ার 4 ডেল পি 8 ইটা এল। তো এইখানে যদি আমরা বসিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে উত্তর বেরোয় 1.08 ইন্টু 10 ইনভার্স 5 মিটার কিউব পার সেকেন্ড, বা এখানে আমি যদি এভাবেও বলতে পারি 0.000100794 মিটার কিউব পার সেকেন্ড। তো এইভাবে আমরা অঙ্কটি করতে পারি। তো আমরা আরও একটি প্রশ্ন অঙ্ক নিয়ে আলোচনা করছি। এখানে প্রশ্নে বলা আছে প্রতি মিনিটে কত লিটার পানি প্রবাহিত হবে। পানির সান্দ্রতা গুণাঙ্ক ইটা ইকুয়াল টু 8.9 ইন্টু 10 ইনভার্স 4 নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2। তো একটা ছবিতে দেওয়া আছে যে একটা পানির পাত্র যেটার উচ্চতা 40 মিটার, এবং এর নিচে একটা পাইপ আছে যে পাইপের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার এবং পাইপটির দৈর্ঘ্য 10 মিটার। তো আমাকে বের করতে হবে প্রতি মিনিটে কত লিটার পানি প্রবাহিত হয়। কিন্তু নিয়ম অনুসারে আমার অঙ্কের উত্তর বেরোচ্ছে মিটার কিউব পার সেকেন্ড। এরপরে আমাদের প্রতি মিনিটে কত লিটার পানি প্রবাহিত হয় সেটা বের করতে হবে। তো আমরা দেখি এখানে ডাটা কি আছে। এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, পাইপের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 3 সেন্টিমিটার, যেটাকে মিটারে নিয়ে গেলাম 100 দিয়ে ভাগ দিয়ে। সান্দ্রতা গুণাঙ্ক দেওয়া আছে, আচ্ছা দৈর্ঘ্য, পাইপের দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। তো এখানে চাপের পার্থক্য দেওয়া নাই, তো আমরা দেওয়া না থাকলে পানির উপরের চাপ হলো বায়ুমণ্ডলের চাপ অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার, আর নিচে 1 অ্যাটমসফিয়ার প্লাস পানির চাপ। নিচে কোথাও যদি পানির চাপের কথা থাকে তাহলে এই পানির চাপ হলো এই পানি কতটুকু উঁচু অর্থাৎ এইচ, এর সাথে রো পানির ঘনত্ব এবং জি অভিকর্ষ ত্বরণ গুণ হয় অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার প্লাস এইচ রো জি। তাহলে আমরা চাপের পার্থক্য ডেল পি ইকুয়াল টু বলতে পারি এটা থেকে এটা যদি মাইনাস করা হয় তাহলে এইচ রো জি পাবো ডেল পি। তো এখানে যদি আমরা মানটান বসালে ক্যালকুলেশন করলে আমরা মিটার কিউব পার সেকেন্ডে যদি পাই তাহলে পাবো 14.01 মিটার কিউব পার সেকেন্ড। এখন আমার এখানে প্রশ্ন চেয়েছে প্রতি মিনিটে কত লিটার পানি প্রবাহিত হয়। এখন মিটার কিউব থেকে আমাকে যেতে হবে লিটারে, এবং সেকেন্ড থেকে যেতে হবে আমার মিনিটে। তো মিটার কিউব থেকে আমরা কিভাবে লিটারে যাব, তো এটা আপনারা নিজে বের করবেন, এবং সেকেন্ড থেকে কিভাবে লিটারে যাব সেটা আপনারা নিজে বের করবেন। আমার আরেকটি ভিডিও আছে যেখানে আয়তন ও ভরের এককের মধ্যে সম্পর্ক। এই ভিডিওতে কিভাবে আমরা মিটার কিউব থেকে লিটারে বা কেজিতে যেতে পারি, অথবা সেন্টিমিটার কিউব, অথবা গ্রাম, অথবা সিসিতে যেতে পারি, এসব বিষয় নিয়ে আলোচনা করা আছে। ভিডিওটি দেখে
আপনারা নিজে নিজে চেষ্টা করবেন। ভিডিওটি এইভাবে লিখে সার্চ দিলে পাবেন আয়তন ও ভরের এককের মধ্যে সম্পর্ক। নিজে নিজে চেষ্টা করে উত্তরটি কমেন্টে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আশা করি পয়সলের সমীকরণটি আপনারা বুঝতে পেরেছেন এবং মনে রাখতে পারবেন। পয়সলের সমীকরণটি শেষে একটু আলোচনা করি যে এটা কী ছিল। আমরা এইটা যদি মনে রাখতে পারি তাহলে এটা মনে রাখতে পারবো। I = πr² ∂V/ρl। সেখান থেকে পয়সলের সমীকরণটা ছিল V = πr⁴ উপরে এবং আর উপরে আছে ∆P এবং নিচে আছে 8η/L। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন, যাতে পরবর্তীতে এই ভিডিওটি পেতে পারেন খুব সহজেই। লাইক করা থাকলে আপনি এই ভিডিওটি যদি আবার প্রয়োজন হয় তাহলে আবার খুঁজে পাবেন। ধন্যবাদ সবাইকে।